নমস্কার, ওয়েলকাম সবাইকে ডিএম মোবাইল রিপেয়ারে। দেখুন, আজকে লোগো নিয়ে কথা বলবো। যে সমস্ত ফোনগুলো কোম্পানির লোগো এসে দাঁড়িয়ে থাকে আর অন হয় না, তো সেই সমস্ত ফোন রিপেয়ার করার কি সঠিক ওয়ে আছে, পথ আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখো, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা আছে এটা রেডমি 9 একটা ফোন, যেটার প্রবলেম হচ্ছে এটা কোম্পানির লোগো উঠে দাঁড়িয়ে আছে লং টাইম। এভাবে লোগো উঠেই দাঁড়িয়ে আছে, এর বেশি এগোয় না আর অনও হয় না। তো এই মতো কন্ডিশনে আমাদেরকে কী করতে হবে, প্রথমত সার্কিটের সাথে যে সমস্ত আউটসাইডের যত রকম কানেক্টর আছে, যেমন ক্যামেরা কানেক্টর, চার্জিং কানেক্টর থেকে শুরু করে নিয়ে যত রকম কানেক্টর আছে সেগুলো আগে কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে, করে একবার অন করে দেখতে হবে যে আমাদের ফোন অন হচ্ছে নাকি প্রপার। যদি অন না হয়, যদি তবুও লোগোতে দাঁড়িয়ে থাকে, তো আমাদের সেকেন্ড যে স্টেপ আছে যেটা হলো যে হার্ড রিসেট করা। ফোনটা একবার রিকভারি মোডে গিয়ে হার্ড রিসেট, যদি ফোন রিকভারি মোডে যায়, রিকভারি মোডে কী করে নেবে, এটা যে কোনো মোডে, ধরো আপনার রেডমি 9 ফোন, তো রেডমি 9 হাউ টু হার্ড রিসেট সার্চ করবে, হাউ টু রিকভারি মোড সার্চ করবে, তো রিকভারি মোডে কী করে যায় সেটা কিন্তু দেখিয়ে দেবে ইউটিউবে গিয়ে। তো রিকভারি মোডে গিয়ে ফোনটাকে একবার রিসেট মারতে হবে, একবার হার্ড রিসেট করতে হবে। তো হার্ড রিসেট করার পরে কিন্তু এই লোগোতে দাঁড়িয়ে থাকা যে সমস্ত ফোন 20 থেকে 30% ফোন কিন্তু অন হয়ে যায়। ঠিক আছে, এর পরবর্তী স্টেপ যেটা হবে, যদি এটা করেও না হয়, তখন তোমাদের যে কোনো টুল দিয়ে এটাকে একবার ফরম্যাট করতে হবে। তো তৃতীয় স্টেপ হবে আমাদের যে ফরম্যাট করা। ঠিক আছে, সেফলি ফরম্যাট করতে হবে যে কোনো টুল দিয়ে, সেটা আনলক টুল হতে পারে, ইএমটি হতে পারে। আমি যেরকম ইএমটি টুল দিয়ে এটাকে ফরম্যাট করলাম। তো ফরম্যাট করার পরে দেখছি ফোনটা কিন্তু সেম কন্ডিশনেই দাঁড়িয়ে আছে, ফোনটা আমাদের আগে যায়নি। তো এই মতো কন্ডিশনে তোমাদের যেটা দেখতে হবে, দেখুন এখানে ফরম্যাট করার সাথে সাথে কিন্তু ইনফরমেশান দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখুন ক্যাকটেল এর মডেল নাম্বার, ঠিক আছে, ভার্সন 12। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা দেখতে হবে সেটা হলো, দেখুন এখানে একটা বিষয় দিয়ে দিয়েছে যে ইফ ইউ ফোন যদি স্টক, মানে ফোন যদি লোগোতে থাকে বা রিকভারি মোডে যায়, তো ফিক্স রিকভারি অপশান দেখে এখানে ফিক্স রিকভারি মোড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর সাথে সাথে দেখো এখানে যে লাইফ টাইম, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে দেখো এমএমটি টুলে দিয়ে দিয়েছে যে এর হেলথ কী আছে, এমএমসির হেলথ কী আছে। এমএমসির হেলথ যদি ঠিক থাকে, তো এখানে আছে 10 to 20%। তো 10 to 20% মানে আমাদের কিন্তু হিসাব মতো ফোন অন হওয়ার কথা সফটওয়্যার করলে। তো ফরম্যাট করার পরে অন হয়নি, তো কোনো অসুবিধা নেই। আমরা ক্যাকটেলের মডেল নাম্বার দেখুন, রেডমি 9 ক্যাকটেল, এটা আমি কোথায় পেয়েছি দেখো, এখানে দেখো ক্যাকটেল। তো রেডমি 9 অনেক রকমের আছে, তো রেডমি 9-এর ক্যাকটেল মডেলের ফ্ল্যাশ ফাইল কিন্তু আমরা নামিয়ে নেবো। এখানে দেখুন 12 পয়েন্ট, ভার্সনটা দেখো 12.18.0। ঠিক আছে, এখানে ভার্সন ইনফরমেশনও চলে এসেছিলো ফরম্যাট করার সময় কিন্তু। তো এটাকে লক্ষ্য রাখতে হবে আমাদের। দেখো এখানে কিন্তু ওই সেম ভার্সন আছে, তো আমি সেম ভার্সন ফ্ল্যাশ করবো না, একটা আপডেট ভার্সন ফ্ল্যাশ করবো। ওই জন্যে আমরা আপডেট ভার্সনের ফাইলটা নামাবো, কারণ রেডমির ক্ষেত্রে কিন্তু আপডেট ভার্সন এর ফাইল দিলে কাজ হয়, কিন্তু অন্য ফোনগুলোতে কিন্তু সেটা করতে পারবে না। যে ভার্সন ফোনে আছে সেই ভার্সন যেভাবে হোক ইনফরমেশান রিড করে সেই ভার্সনটা কিন্তু ডাউনলোড করে সেই ভার্সনটা কিন্তু ফ্ল্যাশ করতে হবে, সফটওয়্যার করতে হবে। তো তারপরেই কিন্তু আমাদের যে ফোন আছে সেটা কিন্তু প্রপারলি অন হবে, নাহলে কিন্তু লোগোতে থাকতে পারে, রিস্টার্ট করতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। এই জন্য ভার্সন চেক করে সেম ভার্সন মারাটাই কিন্তু যুক্তিসঙ্গত। তো এই মুহূর্তে ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে, আর ফাইলটা ডাউনলোড পুরো হওয়ার পরে ফাইলটাকে ভাঙতে হবে। ভাঙার পরে কিন্তু আমরা ফাইলটাকে ফ্ল্যাশ করব ইএমটি টুল দিয়ে। তো ইএমটি টুল দিয়ে ফ্ল্যাশ করার পরে দেখব আমাদের ফোনটা কমপ্লিট অন হচ্ছে নাকি। তো আমি বলেছি ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা একবার হার্ড রিসেট করো ফোনটা। হার্ড রিসেট করে যদি না হয়, তো বোর্ডের গায়ে যত রকম আউটসাইডের কম্পোনেন্ট আছে সেগুলোকে রিমুভ করে একবার অন করে দেখো। যদি তাতেও অন না হয়, তাহলে একবার যে কোনো টুল দিয়ে কিন্তু ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার পরেও যদি সাকসেস না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো ফ্ল্যাশিং করতে হবে উপযুক্ত ফাইল দিয়ে, এবং সেম ভার্সনের ফাইল দিয়ে কিন্তু আমাদের ফ্ল্যাশ করতে হবে। আমি শুধুমাত্র যে এই সেটটার জন্য বলছি এরকম নয়, যত সেম সমস্যার ফোন আসবে সেগুলো কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে লোগোতে দাঁড়িয়ে থাকা ফোনগুলোকে রিপেয়ার করার জন্য। তো
তো দেখুন আমার স্পিড ফাস্ট করে দিয়েছিলাম, তো এখানে আমাদের ফ্ল্যাশিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করব এবং দেখছি আমরা যে ফোনটা কিন্তু সেই একই কন্ডিশনেই দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশিং করার পরও কিন্তু আমাদের ফোনটা সাকসেসফুলি অন হয়নি। ঠিক আছে, ফোনটা কখনো রিবুট হচ্ছে, কখনো কিন্তু লোগোতে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের কন্ডিশান যদি হয়, আমি অবশ্যই ভিডিও স্কিপ করে দিয়েছি, লং টাইম রেখেছিলাম, তারপরে কিন্তু সেম কন্ডিশান দাঁড় হয়েছে। তো এবার আমাদের যেটা যেতে হয় সেটা হলো অ্যাডভান্স লেভেলের রিপেয়ারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত কাজ কিন্তু যে কোনো টেকনিশিয়ান ভাই, যারা নর্মাল টেকনিশিয়ান ভাই, তারা কিন্তু যারা সফটওয়্যারের কাজ করে টুকটাক, তারা কিন্তু এই পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। কিন্তু এর পরবর্তীতে যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এমএমসি রিপেয়ারের প্রসেস অ্যাপ্লাই করতে হবে। কারণ এমএমসি থেকে এই প্রবলেম আসবে, আর কোথাও থেকে এই প্রবলেম তো আসার কথা নয়। 99% কেসে এমএমসি থেকে এই প্রবলেম আসে যে এমএমসিকে আমাদের রিপ্রোগ্রামিং করতে হয়। তো এর পরবর্তী যে কাজ আছে সেটা কিন্তু আপনি একজন নর্মাল টেকনিশিয়ান যদি হন, তাহলে আপনার কাছে যদি EO5 বক্স, ডিজিটেক বক্স, প্রোগ্রামিংয়ের যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি এর পরবর্তী স্টেপের কাজ কিন্তু করতে পারবেন না। তো যে হার্ডওয়্যার স্পেশালিস্ট আছে বা যার কাছে প্রোগ্রামিংয়ের সমস্ত নলেজ আছে, সমস্ত যন্ত্রপাতি আছে, যেমন EO5 বক্স, ডিজিটেক বক্স, এই সমস্ত টুল যাদের কাছে আছে, তাদের কাছে আপনি কাজটা ট্রান্সফার করবেন এবং সাথে সাথে তার কাছ দিয়ে এই কাজটা করিয়ে নেবেন। এই মুহূর্তে দেখো আমার কাছে অলরেডি আছে EO5 ডিজিটেক, আর আমি প্রোগ্রামিংয়ের A to Z কাজ করে থাকি। তো এই মুহূর্তে আমরা এমএমসিতে চলে যাব এবং এমএমসিটাকে রিপ্রোগ্রামিং করব। তো রিপ্রোগ্রামিং করার পরে কিন্তু আমরা ফোনটাকে রান করব এবং আশা করছি ফোনটা রান হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট রিপ্রোগ্রামিংয়ের A to Z বিষয়ে আমি কিন্তু দেখাইনি, কারণ আমার লোগো নিয়ে কথা ছিল। এই জন্য লোগোর যে স্টেপ, যে আমরা কী স্টেপে লোগো যে ফোনগুলো কোম্পানির লোগো এসে দাঁড়িয়ে থাকে সেই ফোনগুলো রিপেয়ার করতে পারি, সেই লোগোর স্টেপগুলো কিন্তু আমি বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এখন এই যে আইসিটা আমি এখন ওঠানোর পরে আমি আইসিটাকে প্রোগ্রামিং করব। তো এই সমস্ত কাজগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, এবং এই সমস্ত কাজের প্রোগ্রামিংয়ের একটা আলাদা প্রসেস থাকে। তো সে পুরো প্রোগ্রামিংয়ের যদি আমি ভিডিও আপলোড করি, তো একটা ভিডিও হয়তো 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যাবে, হার্ডওয়্যার সফটওয়্যার মিলে। ঠিক আছে, এই ফোনটা যেমন আমি প্রোগ্রামিং করেছি, সাথে সাথে আরও অনেক রকম ফল্ট এসেছিলো, তো সেগুলোকে সব ফিক্স করতে হয়েছে, পুরো শিল্ড ওঠাতে হয়েছে, CPU রিভলভ করতে হয়েছে, র্যাম রিভলভ করতে হয়েছে। তো অনেক লং প্রসেস, 2-3 ঘন্টার কাজ ছিল। তো আমি তোমাদের যেটা বলবো যে তোমরা ফ্ল্যাশিং করেছো, ফরম্যাট করেছো, হার্ড রিসেট করেছো, এর পরে যদি না হয় তাহলে যে এক্সপার্ট আছে তার কাছে ট্রান্সফার করে দাও। তারপরের যে প্রসেস সে কী করবে না করবে সেটা সে বুঝে নেবে। ঠিক আছে, কারণ তার কাছে A to Z সেই সরঞ্জাম থাকবে এই ফোনটাকে তোলার মতো, তবেই না সে ফোনটাতে হাত দেবে। তো হ্যাঁ, আমি এই মুহূর্তে এমএমসিটা খুলেছি এবং এমএমসিটা বক্সে কানেক্ট করে নিয়েছি। বক্সে কানেক্ট করে এবার যে সমস্ত প্রোগ্রামিংয়ের প্রসেস আছে সেই প্রোগ্রামিংয়ের প্রসেসগুলো অ্যাপ্লাই করব এবং আইসিটাকে রিপ্রোগ্রামিং করব। রিপ্রোগ্রামিং করার পরে আমরা আইসিটাকে পুনরায় বোর্ডে বসাবো এবং আমাদের ফোনটা রান করব। ঠিক আছে, তো পুরো প্রসেস সঙ্গে থাকুন আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ঠিক আছে, রিপ্রোগ্রামিংয়ের অনেক বড় প্রসেস, এক একটা মডেলে এক এক ধরনের হয়ে থাকে। মডেল নয়, একটা কোম্পানিতে ওভার একটা প্রোগ্রামিং সিস্টেম, আমরা রেডমির একটা প্রোগ্রামিং সিস্টেম আলাদা, স্যামসাংয়ের একটা প্রোগ্রামিং সিস্টেম আলাদা। শুধু তাই নয়, মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে একটা আলাদা প্রসেস, কলকম প্রসেসরের ক্ষেত্রে একটা আলাদা প্রসেস, এক্সিনোর ক্ষেত্রে একটা আলাদা প্রসেস, স্পেকট্রামের ক্ষেত্রে একটা আলাদা প্রসেস। তো একটা লম্বা পার্ট রিপ্রোগ্রামিংয়ের বিষয়। তো এইগুলো আপনি ট্রেনিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন, অথবা আপনি কাজ করতে করতে, দীর্ঘদিন কাজ করতে করতে এর এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে। তো আমরা রিপ্রোগ্রামিংয়ের প্রসেস এই মুহূর্তে চলছে আমাদের। আর এটা কমপ্লিট হওয়ার পরেও অনেক সময় হার্ডওয়্যার ইস্যু চলে আসে, কারণ একটা সেটে যখনই আমরা হিট করি বা কোনো কম্পোনেন্ট উঠাই, তো আমরা কখনোই সুনিশ্চিত হতে পারি না যে এই কম্পোনেন্টটা করলেই আমাদের এই কাজটা সাকসেস হয়ে যাবে। আমরা জানি ফলটা এখান দিয়ে আসতে পারে। অনেক সময় কী হয়, আমাদের পাওয়ার আইসি হিট করাতে সিপিউর তলায় যে সমস্ত বল আছে সেগুলো গলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের তখন সিপিউটাকে রিভলভিং করতে হয়। তো
হার্ডওয়্যারের আর এই প্রোগ্রামিংয়ের কাজ যারা করে সত্যি তাদের অনেক ধৈর্য থাকার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে একটা কাজ যে কতক্ষণ টাইম নেবে এবং কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু যে কাজ করে সেও জানে না। কিন্তু সবথেকে বড় ব্যাপার আমাদের প্রপার ওয়েতে কাজ করতে হবে। আমরা এমনটা নয় মাথা যন্ত্রণা করছে মাথায় আর চিকিৎসা করলাম পায়ে, এরকম করলে কিন্তু হবে না। তো আমাদের প্রপার প্রসেস অ্যাপ্লাই করতে হবে এবং প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবং আইসিটাকে এবার আমরা বসিয়ে দেওয়ার পরে কিন্তু ফোনটাকে রান করার পরেও কিন্তু কিছু কাজ থাকে, সেগুলো আমাদের করতে হবে। কারণ যেমন সিকিউরিটি ফাইল যার ভিতরে IMEI থাকে, বেসব্যান্ড থাকে, এগুলোকে রিপেয়ার করার জন্য একটা প্রসেস অ্যাপ্লাই করতে হয়। তো আপনি ওই আইসিটাকে যদি রিপ্রোগ্রামিং করেন তার ক্ষেত্রে একটা আলাদা ট্রিক্স ব্যবহার করতে হয়। যদি আইসিটাকে চেঞ্জ করতে হয়, র্যামটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আলাদা প্রসেস। অ্যাকচুয়ালি যেটা প্রোগ্রামিংয়ের কাজ করা হয় সেটা কখনোই র্যাম হয় না, ঠিক আছে। আদৌ সেটা MMC বলা হয়ে থাকে, যেটা এমবেডেড মাল্টিমিডিয়া চিপ হয়ে থাকে। এই MMC এবং EMCP দুখানা পার্ট আছে এর ভিতরে আবার আছে তোমার UFS আছে। তো অনেক রকম বিষয় আছে যেগুলো কিন্তু একজন টেকনিশিয়ান ভাই যে অ্যাডভান্স লেভেলের কাজ করবে সে ছাড়া কিন্তু এগুলোকে সহজে ধরতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্যে আপনি যখন সফটওয়্যার করেছেন, ফরম্যাট করেছেন, তো এরপরে কিন্তু আপনার কোনো কাজ করার থাকে না। এমনকি সফটওয়্যার করার জন্য কিন্তু যথেষ্ট নলেজের প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে আপনি ফরম্যাট যখন করবেন, সফটওয়্যার যখন করবেন, কিছু কিছু ফাংশনকে আপনি ফলো রাখতে হবে যে আমার সিকিউরিটি ফাইলটা যেন উড়ে না যায়। তো কিছু কিছু ফোন আছে সিকিউরিটি ফাইল যদি উড়ে যায় তো IMEI আপনি ফোন অন করে নেবেন কিন্তু IMEI রিপেয়ার করতে পারবেন না, কোনো টুলের সাপোর্টও নেই, এরকম হতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে দেখুন আমি প্রোগ্রামিং কমপ্লিট করার পরে কিন্তু আমাকে SP ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করতে হচ্ছে, তারপরে কিন্তু ফোনটা রান করবে। আমি এর আগে কিন্তু আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করেছি, UMD টুল দিয়ে ফ্ল্যাশ করেছি, তারপরেও কিন্তু ফোনটা রান করেনি। কিন্তু আমাদের SP ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করার পরে ফোনটা রান করেছে। তো এক্ষেত্রে টেস্টেড সলিউশন দরকার, ঠিক আছে। মূল ব্যাপার হচ্ছে একটা সলিউশন তৈরি করে সেটাকে প্যাকেজ তৈরি করে আমাদের রেখে দিতে হয় যে এই মডেলটার জন্য এই প্যাকেজটা অ্যাভেলেবল। তো মানে এই প্যাকেজে যে স্টেপ বাই স্টেপগুলো আমরা লিখে রাখি নোটপ্যাডের মাধ্যমে, যে কোন স্টেপে এই ফোনটাকে রিপেয়ার করা হলো, প্রোগ্রামিংয়ের কাজটা কমপ্লিট করা হলো। তো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ফোনটা অন করেছে কিন্তু ব্যাটারিটা ডাউন থাকার কারণে কিন্তু আমাদের ব্যাটারি সিম্বল দিচ্ছে। তো একটুখানি ওয়েট করব এবং ফোনটাকে কমপ্লিট অন করার পরে দেখো এখানে কিন্তু আমাদের ফোন অটোমেটিক্যালি রিকভারি মোডে চলে এসছে। তো কিছু কিছু ফোন এরকম আসতে পারে রিকভারি মোডে। তো আপনার যেটা কাজ হবে সেটাকে হলো ফোনটাকে ওয়াইপ ডাটা করে একবার ফ্যাক্টরি রিসেট করে দেওয়া। ফ্যাক্টরি রিসেট করার পরে এই সমস্ত কন্ডিশনগুলো ফোনগুলো কিন্তু অন হয়ে যায় প্রপারলি। তো আমি একবার এটাকে ফ্যাক্টরি রিসেট করে দেবো, ওয়াইপ ডাটা করে দেওয়ার পরে আমরা একটুখানি ওয়েট করে দেখব যে ফোনটা কমপ্লিট অন হচ্ছে কিনা। ফোনটা অন হয়ে যাওয়ার পরেও কিছু প্রসেস আছে, কিছু কাজ আছে যেগুলোকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমাদের ফোন কিন্তু প্রথম লোগোতে দাঁড়িয়েছিল, যেমন রেডমি উঠে কিন্তু এর নিচে অ্যান্ড্রয়েড লেখা উঠে দাঁড়িয়েছিল, এরপরে কিন্তু আগাচ্ছিল না ফোন, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু ফোনটা সেকেন্ড লোগোতে এসছে, MIUI যে সেকেন্ড লোগো আসে, তো সেকেন্ড লোগোতে আমাদের ফার্স্ট লোগোতেই কিন্তু ফোনটা দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখো ফোনটা কিন্তু সেকেন্ড লোগোতে এসছে। তো সেকেন্ড লোগোতে এসছে মানে আমাদের আশা করা যায় ফোনটা প্রপার অন হয়ে যাবে। এরপরেও যদি অন না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের MMCটাকে চেঞ্জ করার দিকে এগোতে হবে। আর এই মডেলের MMC চেঞ্জ সলিউশন অ্যাভেলেবল। সব ফোনে কিন্তু MMC চেঞ্জ করা যায় না, সব ফোনে কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না, কিছু কিছু মডেলে অ্যাভেলেবল আছে। তুমি যদি মনে করো যে 30 থেকে 40% সেটে কিন্তু অ্যাভেলেবল আছে, কিন্তু সব ফোনে কিন্তু এটা করা সম্ভব নয়। তো দেখো এই মুহূর্তে কিন্তু সেটটা প্রপার অন হয়ে গেছে এবং সেটটা কমপ্লিটলি অন করার পরে যেটা আমাদের কর্তব্য সেটা হলো আমাদের বেসব্যান্ড আর IMEI নাম্বার আছে নাকি আমাদের দেখতে হবে, কারণ IMEI নাম্বারটাই হচ্ছে আমাদের সিমের ডিটেকশান। তো সিমের ডিটেকশান এবং IMEI নাম্বার হচ্ছে আমাদের ফোনের পরিচয়পত্র। তো IMEI চেঞ্জ কেউ করবে না, IMEI চেঞ্জ মানে ইললিগাল কাজ, ঠিক আছে। যে IMEI ওই ফোনে ছিল সেই IMEI নাম্বার কিন্তু বসাতে হবে। IMEI নাম্বার চেঞ্জ করা কিন্তু ইলিগাল, তার কারণ হচ্ছে IMEI কথার ফুল ফর্ম যদি আমি তোমাকে বলি তাহলে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশান, অর্থাৎ একটা মোবাইলের পরিচয়পত্র তার IMEI নাম্বারের ভিতরে কিন্তু থাকে।
তো এক্ষেত্রে আমাদের IMEI কিন্তু আসেনি, কারণ প্রোগ্রামিং করার পরে কিছু কিছু সেটা IMEI নাম্বার না দেওয়াতে IMEI নাম্বার আসে না। কিন্তু এই ফোনটাতে আমি কি করেছিলাম, অলরেডি এর যে সিকিউরিটি ফাইল IMEI নাম্বারটা যার ভিতরে থাকে সেটা কিন্তু আমি রিড করে রেখেছিলাম। তো রিড করে রাখার ফলে আমি এবার কি করব, এটাকে জাস্ট আমি যে ফাইলটা রিড করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি এবারে ফ্লাশ করে দিয়েছি। তো এবারে কিন্তু আমাদের একবারে কিন্তু আমাদের ফোনটা আর IMEI নাম্বার যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এবার চেক করে নেবো একবার, দেখো এখানে কিন্তু দুখানা IMEI চলে এসছে। থ্যাংক ইউ দেখা হচ্ছে